রফিক থরথর করে কাঁপতে কাঁপতে বলল, জাফর খান। তার কণ্ঠস্বর কেঁপে উঠল ভয় আর আতঙ্কে। রফিকের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদমান কায়েস। মুখে ফুটে উঠল বিরক্তির ছাপ। এই অপরাধীরা এক কথাই বোঝে না। এরা ছোটোখাটো বখাটে নেশাখোর। খুন ডাকাতি এসব কাজে ব্যবহার করা যায় ঠিকই, কিন্তু মুখ খুলিয়ে কথা বের করা, সে তো এক যন্ত্রণার ব্যাপার। আসলে কথায় আছে না, লিডারের সে চামচার কদর বেশি। জাফর খানও ঠিক তেমনই একটা চামচা। আর তার লোকজন এক একজন যেন কাঁচা মাটির পুতুল ভেঙে ফেলার আগেই বোঝে না। আদমান কায়েস রফিকের দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠল। কি ভয়ানক সে হাসি, যেন গলা দিয়ে ছুরি বেরিয়ে আসছে। একটু দূরে দাঁড়িয়েছিল সামির, চুপচাপ। হঠাৎ হাসি থামিয়ে আদমান জিজ্ঞেস করল, বিয়ে করেছিস? এই মুহূর্তে এমন একটা প্রশ্ন শুনে রফিক যেন বেকুব বনে যায়। সামির গোল গোল চোখে তাকিয়ে থাকে। ডিউটি টাইমে এমন অদ্ভুত প্রশ্ন শুনে আদমান কায়েসের মাথা গেছে। আদমান কায়েস আবারও বলল, কিরে, বিয়ে করেছিস? না স্যার, বিয়ে করিনি। তাহলে সেই কষ্ট তুই বুঝবি না। তোকে যদি এখন আমি ঘুম করেও দেই তাতে কিছু হবে না। তোর তো বউ নাই। মুখ যেহেতু খুলবি না, তাহলে উপরের টিকিট না হয় কেটেই পেলি। কি বলিস? জানিস তো, আমাদের কাজগুলো দিনের চেয়ে রাতের ঘন কালো অন্ধকারেই হয়। তাছাড়া আদমান কায়েস হচ্ছে এক পিস, দিনের চেয়ে রাতকে বেশি ভালোবাসে। তাই তোর কাজটাও না হয় এখনই করে ফেলি। এবার রফিক ঘন ঘন ডোক গিলছে, কারণ সে জানে আদমান কায়েস কারো পিছনে লাগলে সহজে ছাড়েন না। এই অন্ধকার জগতের বাসিন্দারা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে। আদমান রফিকের দিকে বন্দুক তাক করল। বন্দুকের ট্রিগারে চাপ দিতে রফিক বলে ওঠে, ডেভিড ম্যাক। এটাই তো জাফর খানের মুখে শুনেছিলাম, তবে আমরা কখনো দেখি নাই তারে। একমাত্র জাফর খানই তাকে দেখেছেন। আমি আর কিছু জানি না স্যার। ভেরি গুড। চাকরি জীবনে আদমান কায়েস কখনো তার দায়িত্বে অবহেলা করেনি। তিনি বরাবরই ছিলেন নিখুঁত, নির্বল এবং নির্মম, সত্যের সন্ধান অধিকারী। তবে তাকে চেনে না সাধারণ কেউ। এই রহস্যময় মানুষটিকে চেনে শুধু অপরাধ জগৎ। তাও দেখা নয়, শুধু নামেই জানে তাকে আদমান কায়েস। বিদঘুটে অন্ধকার যেমন নিঃশব্দে সব কিছুকে গ্রাস করে নেয়, ঠিক তেমনি আদমানও কাজ করেন নীরব রাতে, আলোহীন ঘন আধারে। সে অন্ধকারে হারিয়ে যায় অসংখ্য প্রতবান্ত, আর আদমান কায়েস হয়ে ওঠেন এক ছায়াসঙ্গী, যিনি অন্ধকারে খুঁজে পেলেন সত্যর আলো। পরদিন ফারহার বিয়ের জন্য তার মামার বাড়িতে ছোটোখাটো আয়োজন করা হচ্ছে। এলাকার নাম করা মাতাব্বরের ছেলের সঙ্গে বিয়ে, তাই সামান্য হলেও একটা আয়োজন তো করা লাগেই। মাইমুনা ফান চিপতে চিপতে সার্বিক তদারকিতে ব্যস্ত, আর ফারহা তখন নিজের ঘরে শুয়ে আছে, একাকী চুপচাপ। সকালের দিকে কয়েকজন মেয়ে ফারহাকে হলুদ মাখিয়ে দিয়েছে। নিজের প্রতি যেন উদাসীন হয়ে গেছে। কি আছে আর তার জীবনে? আজ বারবার আহানের মুখটা তার চোখের সামনে ভেসে উঠেছে। প্রথম দিন অনাকাঙ্ক্ষিতভাবে দেখা, আর কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরা সেই মুহূর্তটা যেন আজও স্পষ্ট। আর সেদিন কফি শপে বসে দেখা কফির দোয়ার সাথে যেন সময়টাও থমকে গিয়েছিল। সে তো চায়নি আহানকে ঠকাতে, তাহলে কেন এমন হলো? আহান হয়তো এখন ভাবছে ফারহা একটা ঠকবাজ মেয়ে, কিন্তু ফারহা কি সেই সব মেয়েদের কাতারে পড়ে? সে তো মামা মামির সংসারে বড় হয়েছে, নিজের বলার মতো কিছু ছিল না। সব চাইলে কি আর সব পাওয়া যায়? জীবন তো পূর্ণতা আর অপূর্ণতা মিশেলেই চলে। তবু ফারহার এই ছোট জীবনের চাওয়া পাওয়াগুলো যদি অপূর্ণই থেকে যায়, তাহলে অন্তত সেই মানুষটা যাকে সে ভালোবেসেছে, তার ভালোবাসাটুকু তো সত্যি ছিল। হয়তো সেইটুকুই তার জীবনের একমাত্র সত্যি। তার মতো করে কেউ কখনো তাকে ভালোবাসেনি। সে ভালোবাসাটুকু হারিয়ে ফেলেছে সে। কয়েকজন মেয়ের ফারহার ঘরে আসে তাকে সাজানোর জন্য। ফারহা নীরবে নিজের চোখের পানিটুকু মুছে নেয়। ফারহাকে লাল একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দেওয়া হয়, কিন্তু ফারহাকে যেন নির্জীব লাগছে। মনে হচ্ছে সে একটা কাঠের পুতুল, তাকে ভাঙতে নেই। কোনো রকম সাজিয়ে দিল, কিন্তু ফারহার মুখে যেন ঘন কালো অন্ধকারই নেমেছে। এই কালো অন্ধকার নিয়ে যতদিন বাঁচবে ততদিন বয়ে বেড়াতে হবে। যদি এই জীবনটাই না থাকে তাহলে কেমন হয়? ফারহার হাতে কতগুলো ঘুমের ওষুধ। এই ওষুধগুলো দিকে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে। এই স্বার্থপর পৃথিবী আমার মতো অবাগীর জন্য নয়। কিছুক্ষণ পরেই শোনা যায়, বর এসেছে, বর এসেছে। সবাই দৌড়ে সেদিকে চলে যায়। মাইমুনা পান খেতে খেতে মুখটাই লাল রঙা করে ফেলেছে যেন। বরযাত্রীদের ভিতরে বসতে দেওয়া হয়েছে। রনিকে ছোট স্টেজে নিয়ে গিয়ে বসিয়েছে। ইয়াকুব আলী মাইমুনার কাছে গিয়ে বললেন, সব ঠিকঠাক তো?
হ, সবই ঠিকঠাক। আপনি দাঁড়ায় আছেন কেন? আপনি আমাকে নতুন আত্মীয়। আসেন আসেন, এখানে আইসা বৈশালন। সকালে ঘুম থেকে উঠে অনুভবের মধ্যে এক অস্থিরতা, যেন কোথাও যেতে হবে, কিছু করতে হবে তাৎক্ষণিক। তার বাম হাতটা ব্যান্ডেজে মোড়ানো। তাড়াহুড়ো করে সে নামছে নিচে। এমন সময় মা অহমিকা শেখ চোখে পড়ে তার হাত। চোখ কুচকে চিন্তিত কণ্ঠে তিনি বললেন, তোর হাতে কি হয়েছে বাবা? অনুভব এক ঝলক হাতের দিকে তাকিয়ে হালকা হাসি চলে বলল, তেমন কিছু না মা, একটু লেগেছে, কিছু হয়নি। তবে মায়ের মন তো আর এমন কথায় মানে না। ব্যান্ডেজে মোড়ানো ছেলের হাত দেখে চোখ ভিজিয়ে ওঠে অহমিকা শেখের। গলায় কাপড় নিয়ে বলেন, একটু লাগলে কি এমন করে ব্যান্ডেজ করা লাগে? সত্যি করে বলতো কি হয়েছে তোর হাতে? অনুভব বিরক্তি সুরে বলল, উফ মা, কাঁদছো কেন তুমি? বলছি তো আমার কিছু হয়নি। এখন একটু তাড়াতাড়ি নাস্তা দাও, আমাকে বেরোতে হবে, জরুরি কাজ আছে। এর কিছুক্ষণের মধ্যেই নিচে নামে ইব্রাহিম শেখ, ঈশা, আয়াত। ঈশা ভাইয়ের হাতের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলল, ভাইয়া, তোমার হাতে কি হয়েছে? ঈশার কথায় আয়াতও একবার চোখ তুলে তাকালো, তবে সে কিছু না বলে মুখ ফিরিয়ে নেয়। ইব্রাহিম শেখও চোখ মেলে ছেলের হাত দেখলেন। কণ্ঠে একটুখানি রাগের জাজ, গুন্ডা মাস্তানদের মতো কোথায় গিয়ে ঝামেলা করছো যে হাত কেটে বসেছ? অনুভব এক মুহূর্তে চুপ করে থাকে, কারোর চোখে চোখ রাখে না, যেন তার হাতের ব্যান্ডেজ শুধু একটা ক্ষত নয়, আরও কিছু লুকিয়ে আছে সেখানে। চুপ করে আছো কেন? কিছু তো জিজ্ঞেস করছি আমি, কোথাও কি গণ্ডগোল করনি তো? এবার অনুভব ইব্রাহিম শেখের দিকে তাকিয়ে বলে, তোমার কেন মনে হচ্ছে আমি গণ্ডগোল করেছি? হাতে একটুখানি লেগেছে এই আর কি। তারপর সবাই নাস্তা খাওয়ায় মন দেয়। নাস্তা শেষ হলে ঈশা কলেজের জন্য বেরিয়ে পড়ে। ইব্রাহিম শেখ উপরে চলে যায়। অনুভব উঠে দাঁড়িয়ে আয়াতের দিকে এক পলক তাকিয়ে বলল, দ্রুত আমার সাথে আয়। অনুভবের কথায় আয়াত চোখ তুলে তাকায়, তবে কিছু বলে না, তাই সেখানে বসে রয়। অনুভব আয়াতের দিকে তাকিয়ে দেখলো আয়াতের মধ্যে কোনো ভাবান্তর নেই, তাই আবারও বলল, কি হলো? কিছু বলেছি তো তোকে, দ্রুত আমার সাথে আয়। এবার আয়াত অনুভবের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কোথায় যাব? প্রশ্ন কম, আমি যেহেতু বলেছি তাই কোনো প্রশ্ন না। না করে 5 মিনিটের বাহিরায় আমি আসি, বলে সে গটগট পায়ে বেরিয়ে যায়। আয়াতে উঠে নিজের ঘরে চলে যায়। কোনো রকম রেডি হয়ে দৌড়ে নিচে চলে আসে। অনুভব গাড়ির কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আয়াতকে দেখে অনুভব ফোন রেখে ড্রাইভিং সিটে বসে পড়ে। আয়াত পিছনে বসতে নিলে অনুভব বলে, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আয়াত অনুভবের কথায় বলে, ড্রাইভার কেন মনে হবে? তাহলে পিছনে বসছিস কেন স্টুপিড? সামনে আয়। অনুভবের ধমক খেয়ে আয়াত ছোট ছোট পায়ে এগিয়ে এসে সামনে বসে পড়ে। ফারহান নিজের রুমের এক কোণে চুপচাপ বসে আছে। চোখের কোনা বেয়ে অশ্রুর ধারা গড়িয়ে পড়ছে। চোখ মুখে ঝরছে এক বিষণ্ণ বিষাদ, যেন এই চোখের পানি তার অন্তরের প্রতিবাদ। জীবনের এমন এক সন্ধিক্ষণে এসে চারপাশে সবাই যখন ব্যস্ত সাজ রবে, তখন ফারহার ভিতরে চলছে এক অশ্রুত যুদ্ধ। হঠাৎই গুটি গুটি পায়ে তার মামাতো বোন ছোট্ট মেহু পাশে এসে বসে। নিষ্পাপ চোখে ফারহার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কাঁদছো কেন আপু? তুমি তো এই বিয়েটা করতে চাও না, তাই না? মা তোমায় বিয়ে দিচ্ছে ওই নেশাখোর রনির সঙ্গে। মোহর সরল কথাগুলো যেন ছুরির মতো এসে বিঁধে ফারহার বুকের গভীরে। তার এই না বলা যন্ত্রণাগুলো কেউ বুঝতে চায় না, কেউ বোঝেও নি। চোখ বেয়ে আবারও গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু। মাজেদ মিয়া হুইলচেয়ার ঠেলে ফারহার কাছে এসে বসে। আজ আমার এই দশার জন্য তোর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তুই পালিয়ে যা মা, এখান থেকে তুই পালিয়ে যা। সময় আছে এখনো, আমি সবটা এখনো সামলে নিব। ফারহান নীরবে চোখের জলটুকু মুছে নিয়ে বলে, এটা হয় না মামা, তাছাড়া আমি খুশি এই বিয়েতে। তোমাদের ছেড়ে থাকতে আমার কষ্ট হবে মামা, তুমি চিন্তা করো না, আমি ভালো থাকব। কয়েক মিনিটের মধ্যে কয়েকজন মেয়ে এসে ফারহাকে ডাকে, চলো চাচি ডেকেছে, এখনই যেতে হবে। ফারহা চুপচাপে উঠে দাঁড়ায়, কিছু বলার থাকে না তার। মেয়েরা তাকে নিচে নিয়ে যায়, যেখানে ছোট্ট করে সাজানো হয়েছে বিয়ের মঞ্চ। স্টেজে গিয়ে ফারহাকে বসানো হয় রনির পাশে। রনি যার চোখে বেশি ওঠে এক ধরনের লালসা, যেন ফারহাকে মাথা থেকে পা পর্যন্ত নীরবে পরখ করে নিচ্ছে। ফারহার সমস্ত সত্তা যেন সংকুচিত হয়ে আসে তার সেই দৃষ্টিতে। সাজসজ্জার জলমলে আবরণে ঢাকা পড়ে চোখে মুখে ফুটে ওঠে এক অনিচ্ছার প্রতিচ্ছবি। কাজী সাহেব এসেছে, বিয়ের কার্যক্রম শুরু করেছে। ফারহার শরীরটা খারাপ লাগছে যেন। কাজী রনিকে কবুল বলতে বললে সে এক নিঃশ্বাসে বলে যায় সব।
তারপর ফারহাকে কবুল বলার জন্য বলা হয়, কিন্তু ফারহা চুপচাপে বসে আছে। কাজী বারবার করছে বলার জন্য বলছে। মাইমুনা এগিয়ে এসে বলে, সঙ্গের মতো বসে না থেকে যা বলা হইতেছে বল জলদি। তবুও ফারহা যেন চুপচাপ। রনি ফারহার হাত চেপে ধরে বলে, কবুল কস না কেন? এক প্রকার জড়াজড়ি শুরু করে দেয় সে। হঠাৎই তাদের বাসায় একটা কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে অনুভব, রুবায়েত, আয়াত ও আহান। গাড়ি থেকে নেমে তারা দ্রুত বাড়ির ভিতরে ঢুকে যায়। হঠাৎই তাদের আশাতে বিয়ের কাজে যেন একটু বাধা হয়ে যায়। মাইমুনা তাদেরকে দেখিয়ে বলে, তোমরা কারা? এখানে কি চাও? তোমরা একটু বসো, বিয়েটা আগে শেষ হোক, তারপর তোমাকে লগে কথা কইতাছি। মাইমুনার কথায় অনুভব তার দিকে তাকায় বিরক্তি নিয়ে। রুবায়েতকে বলে, এনাকে সরাতো এখান থেকে। রুবায়েত নিজে ব্যবসাকা খেয়ে যায়। চেনা নেই কীভাবে সরাবে? আহান ফারহার দিকে এক নজরে তাকায়। তারপর মুখ ফিরিয়ে নেয় তার থেকে। ফারহাদ দেওয়া আঘাতে সে নিজেও ক্ষতবিক্ষত হয়ে গেছে। ইয়াকুব আলী এগিয়ে এসে বলে, তোমরা কেডা? এখানে শুভ কাজে দাঁড়ায় আছো কেন? যাও এখান থেকে তোমরা। অনুভব মাইমুনার দিকে তাকিয়ে বলে, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ে কি বিয়েতে রাজি? মাইমুনা বলে, মেয়ে বিয়েতে রাজি আছে, তাই তো বিয়ে দিতেছি। আয়াত ফারহার অবস্থা দেখে দ্রুত তার কাছে চলে যায়। ফারহার হাত ধরবে রনি আয়াতকে ধাক্কা দেয়। আয়াত নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নিলে অনুভব দ্রুত গিয়ে আয়াতকে শক্ত করে নিজের কাছে টেনে নেয়। আয়াত ভয়ে চোখ মুখ বন্ধ করে অনুভবের কলার চেপে ধরে। অনুভব আয়াতকে সোজা করে দাঁড় করিয়ে দেয়। তার চোখে মুখের রঙে মুহূর্তে যেন পাল্টে যায়। হঠাৎই অগ্নিশর্মা হয়ে রক্তাক্ত চোখে নিয়ে এগিয়ে যায় রনির কাছে। রনির কলার ধরে টেনে তুলে নাক বরাবর ঘুষি মেরে দেয়। রনির নাক দিয়ে গোল গোল করে রক্ত ঝরতে থাকে। বজ্রকণ্ঠে বলে ওঠে, ইউ বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ, ফুসহার। অনুভবের বজ্রকণ্ঠ শুনে উপস্থিত সকলের মাঝে ভয়ের সৃষ্টি হয়। বিয়ে বাড়িটা যেন মুহূর্তের মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করে। অনুভব রনিকে আবারও টেনে ধরে মারতে থাকে। ইয়াকুব আলীর ছেলের অবস্থা দেখে বলে ওঠে, তোমার সাহস তো কম না? আমার সামনে দাঁড়ায় আমার পোলারে মারো? চিনো তুমি আমারে? কেডা তুমি? হ্যাঁ, এখানে এসে গুন্ডামি করতেছ? কি আসিস? সব কটারে ধইরা বাঁধতে রাখ। অনুভব ইয়াকুব আলীর দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে কিছু একটা বের করে তাকে দেখালো। জিনিসটা দেখে ইয়াকুব আলী ভয়ে শুকিয়ে যায়। কপালে ঘাম দেখা যায়। ইয়াকুব আলী সকলকে ইশারা করে পিছিয়ে যাওয়ার জন্য। রনির অবস্থা রক্তাক্ত হয়ে যায়। রুবায়েত পিছন থেকে অনুভবকে চেপে ধরে রাখে, বলে, তুই এই মুহূর্তে এসব করিস না, হিতে বিপরীত হয়ে যাবে। রনিকে ছেড়ে অনুভব আহানকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। কেউ কোনো কথা বলার সুযোগটুকু পায় না। তারপর কাজীকে বলে বিয়ে পড়ানোর জন্য। আহানকে কবুল বলা হলে সে একটু থেমে তারপর কবুল বলে দেয়। ফারহার অবস্থায় বেগতিক হয়ে যাচ্ছে, সে আর পারছে না বসে থাকতে। কাজী সাহেব কবুল বলার জন্য ফারহা নিজেকে অনেক অপরাধী বলে মনে হচ্ছে। তার পাশেই তারই অতি প্রিয় মানুষ, কিন্তু তারই কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। ফারহা আয়াতের দিকে তাকায়। আয়াতও তাকে আশ্বাস দেয় কবুল বলার জন্য। নিবু নিবু চোখে কবুল বলে দেয় সে। কবুল বলার সাথে সাথে ডলে পড়ে যায় ফারহা। ফারহা ডলে পড়তে আয়াত দ্রুত ফারহার নিস্তেজ দেহটাকে ধরে নেয়। ফারহার জ্ঞান নেই। আয়াত ফারহাকে ডাকতেই থাকে, কিন্তু ফারহার কোনো সাড়া শব্দ নেই। আহান এগিয়ে এসে ফারহাকে ধরে। অনুভব মাজেদ মিয়ার কাছে গিয়ে বলল, আমায় ক্ষমা করবেন চাচা। মাজেদ মিয়া বলল, তোমরা যা করেছো ঠিকই করেছ। আমি অক্ষম মানুষ, আমার কিছু করার ক্ষমতা নাই বিদায় আমি চুপ থাকি। তোমরা ফারহাকে নিয়ে যাও। মেয়েটা কোনো দিনও সুখের মুখ দেখেনি। তাদের কথার মাঝেই রুবায়েত বলে, অনুভব, মেয়েটার তো জ্ঞান নেই। অনুভব রুবায়েতের কথা শুনে সেখান থেকে আয়াতের কাছে যায়। আয়াত কান্না করছে। ফারহাকে বারবার সে ডাকছে। মহু এগিয়ে এসে বলে, আমার মা জোর করে বিয়ে দিচ্ছিল। আপুকে অনেক মারে কষ্ট দেয়। আপু অনেকগুলো ওষুধ খেয়েছে, আমি দেখেছি। ছোট মহুর কথায় যে সেখানে বিস্ফোরণ ঘটে। মাইমুনা এগিয়ে এসে মেয়েকে ধরে বলে, ও ছোট মানুষ, কখন কি বলে কোনো ঠিক নেই। ছোট্ট মহু মাইমুনা থেকে সরে গিয়ে বলে, তুমি মিথ্যে কথা বলছো। আমি দেখেছি তুমি আপুকে মারো বকো। আমি আপুকে বললে বলতো, বড়রা শাসন করে, তারা যা করে আমাদের ভালোর জন্য করে। মা তো আমায় বকেও না, মারেও না। মহুর কথায় মাইমুনা কপট রাগ দেখিয়ে মেয়েকে টেনে ঘরে নিয়ে যায়। রুবায়েত বলে, পিচ্ছিটা বলল ওষুধ খেতে দেখেছে। আমাদের আর লেট করা উচিত হবে না, দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে।
অনুভব আয়াতকে বলল, এভাবে মরা কান্না বন্ধ কর, আমাদের এখন হসপিটালে যেতে হবে। তারপর আহানকে বলল, দ্রুত ওকে গাড়িতে নিয়ে আয়। তারপর অনুভব আয়াতের হাত ধরে সামনে নিয়ে যায়। আহান কি করবে, বেঈমান মেয়েটাকে কিভাবে নিয়ে যাবে ভেবেই পাচ্ছে না। রুবাই আহানের দিকে তাকিয়ে বলল, যা বাবার বাপ বলার পরে করিস, এখন আপাতত ফারহাকে তুলে নে, লেট করলে মেয়েটার ক্ষতি হয়ে যেতে পারে, হতে পারে মেয়েটা দুনিয়া। রুবাইতের কথা শেষ হওয়ার আগেই আহান ফারহাকে পাজা কোলা করে তুলে নিয়ে গাড়ির দিকে যায়। রুবাই তা দেখিয়ে বলল, শালা এখন লাইনে আসছে। আহান ফারহাকে নিয়ে গাড়িতে উঠে বসে। আয়াতা তাড়াতাড়ি এসে ফারহার শরীরটা ধরে। অনুভব আর রুবায়েত সামনে এসে বসে পড়ে। গাড়ির ভিতরে এক অস্বস্তিকর নীরবতা। আহান এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে থাকে। তার চোখ মুখ লাল হয়ে আসে। বুকের ভিতরটা এক অজানা যন্ত্রণার ঢেউ। ফারহাকে এই অবস্থায় দেখে কি না কি তার দেওয়া আঘাতে কোনটা বেশি কষ্ট দিচ্ছে সেটা সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। প্রায় 20 মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় সিটি হসপিটালে। অনুভবের পরিচিত এক ডাক্তার আছে। তৎক্ষণাৎ ফারহাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ডাক্তার চোখে চোখে সব কিছু বোঝেন না। স্লিপিং পিল খাওয়ার লক্ষণ স্পষ্ট। জ্ঞান নেই, তবে শ্বাস প্রশ্বাস চলছে। দ্রুত চিকিৎসা শুরু হয়। আহান করিডোরের এক পাশে দাঁড়িয়ে থাকে। ভিতরে কি হচ্ছে সবটাই তার চোখের সামনে। পাশের চেয়ারে বসে আছে আয়াত। চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ, ঠোঁট কাঁপছে হালকাভাবে। রুবায়েত হাসপাতালে এসে জরুরি এক কাজ পড়ে যাওয়ায় তাদের নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। অনুভব আহানের কাছে গিয়ে বলল, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আহান নিষ্পলকভাবে তাকিয়ে আছে। ভিতরটা যেন তার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ছেলে মানুষ তো তাই চোখ দিয়ে পানি বের করতে পারে না। ছেলে মানুষের নাকি কান্না করতে নেই। তাদের কথার মাঝে ডক্টর বের হয়ে আসে। তিনি আশ্বাস দেন যে মেয়েটি এখন আশঙ্কামুক্ত। আয়াত কথাটা শুনে তপ্ত শ্বাস ফেলে। এতক্ষণ যাবৎ যেন নিঃশ্বাসটা বন্ধই হয়ে আসছিল। সন্ধ্যার আগ মুহূর্তে ফারহার জ্ঞান ফিরে আসে। প্রথমে আয়াত দিয়ে দেখা করে। ফারহাকে দেখে আয়াত ছুটে গিয়ে বলে, তুই এমনটা করতে পারলি? একটা ভারও আমাদেরকে বললি না? আমরা তো সকলে তোর পর হয়ে গেছি, তাই না? তাই তো এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। আয়াতের কণ্ঠে অভিমানী মিশে আছে। ফারহা মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে ধীরে ধীরে কিছু বলার চেষ্টা করল। শরীর অনেক বেশি দুর্বল থাকায় ঠোঁট ছেড়ে কথাগুলো বেরিয়ে আসতে পারল না। ফারহার মাথাটা কেমন যেন ভারী হয়ে আসে, চোখ দুটো কেন যেন বন্ধ হয়ে আসছে। ফারহা তার ডান হাতটা উঠিয়ে আয়াতের দিকে বাড়ায়। আয়াত ফারহাকে ধরেই টুকরে কেঁদে ওঠে। বেশ কিছুক্ষণ সময় আয়াত ফারহার পাশে বসে থাকে। তারপর সে বেরিয়ে যায়। ডক্টর জানায় রোগীর কাছে বেশিক্ষণ থাকা যাবে না। আহান এখনও ফারহার সাথে দেখা করেনি। মনের ভিতর ফারহার দেওয়া আঘাত যেন ক্ষণে ক্ষণে বেশি উঠছে। সে তো ফারহাকে ভালোবেসেছিল। এক আকাশ অভিমান অভিযোগ আহানের হৃদয়ে জমা হয়েছে। অনুভব আয়াতকে নিয়ে বের হবে। আয়াতকে সেই সকালে এনেছে, বাড়ির মানুষ হয়তো চিন্তা করছে, তাই ভাবলো আয়াতকে রেখে না হয় সেই আসবে। তাই অনুভব আহানকে বলে দিয়েছে ফারহার খেয়াল রাখার জন্য, অসুস্থ মেয়েটার উপর রাগ পুষে না রাখতে। ফারহা পরিস্থিতি শিখাচ্ছিল। এসব কথা আহান শুনলেও তার মন যেন কঠিন পাথরে পরিণত হয়েছে। অনুভব আয়াতকে নিয়ে গাড়িতে উঠে বসে। সারাদিনের ঝামেলায় খাওয়ার কথা যেন তার মনেই ছিল না। আয়াতের প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। অভিমানে নয়, লজ্জায় নয়, সাথে বসা পুরুষটা যেন এক নিঃশব্দে তাকে চেপে ধরেছে। অনুভব আয়াতের দিকে তাকালো। তার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। ক্লান্তিতে চোখে মুখে এক বিষণ্ণতার ছাপ। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে পড়েছে। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সেই চোখে স্পষ্ট ক্লান্তির ছায়া। হঠাৎই অনুভবের মনে পড়ে গেল তারা সকালে নাস্তা করে বেরিয়ে পড়ার পর আর কিছু খাওয়া হয়নি। দিনে সব উত্তেজনা, দৌড়ঝাঁপ আর অনাকাঙ্ক্ষিত জটিলতায় সে কথা যেন হারিয়ে গিয়েছিল। নিজের অসাবধানতায় এরকম রাগই হলো তার। আয়াতের নিশ্চয়ই অনেক খিদে পেয়েছে, সে তো বলতেও পারছে না। চারদিকে ইতিমধ্যে অন্ধকারে ডুবে গেছে। নিস্তব্ধ রাতে বাতাসে যেন এক শিশিরে অনুভূতি মিশে আছে। গাড়ির জানালা খোলা ছিল। গাড়ির জানালা দিয়ে ঢুকে পড়া বাতাসে আয়াতের চুলগুলো উড়ে বেড়াচ্ছে। তার চুলে সে নরম ও এলোমেলো আন্দোলন যেন নীরব ভাষায় কিছু বলছে। ক্লান্তি আর না বলা এক চাওয়ার কথা। অনুভব ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়াতের চুলগুলো স্নেহ ভরে কপাল থেকে সরিয়ে দেয়। মুহূর্তেই আয়াত কেঁপে ওঠে, যেন সেই স্পর্শে তার ভিতরের এক আন্দোলনের সৃষ্টি হয়। অনুভব নিজের করা কাজ খেয়াল হতে
দ্রুত হাত সরিয়ে ফেলে। আয়াত চোখ তুলে তাকায় অনুভবের দিকে। চোখ দুটো ক্লান্ত, কিন্তু তাতে গভীর এক আস্থা লুকিয়ে আছে। তোর খুব খিদে পেয়েছে তাই না? নরম কণ্ঠে জিজ্ঞেস করলো অনুভব। আয়াত কিছু না বলেই মাথা নিচু করে নিঃশব্দ সম্মতিতে শুধু একবার হালকা করে গাড় নাড়ে। অনুভব আর কিছুই বলে না। সে গাড়ি স্টার্ট দেয়। শহরের নিশার রাস্তায় গাড়ি এগোতে থাকে। একটা ছোট রেস্টুরেন্টের সামনে এসে সে গাড়ি থামায়। আলো জ্বলছে সেখানে, তবে কেমন নিস্তব্ধ একটা পরিবেশ। অনুভব নেমে গিয়ে দরজাটা খোলে, আয়াতকে নামতে বলে। আয়াত ধীরে পা ফেলে নিচে নামল। গাড়ির আলোতে তার মুখটা আরও স্পষ্ট, ক্লান্ত, তবুও নরম আলোতে যেন একটু প্রশান্তির ছোঁয়া। তারা একসাথে রেস্টুরেন্টে ঢোকে। অনুভব চুপচাপে মেনু দেখে কিছু অর্ডার করে। খাবার আসতে একটু সময় লাগে। এই সময়টুকুতেই দুজনের মাঝে কোনো কথা হয় না, কিন্তু নীরবতায় যেন অদ্ভুত এক বোঝাপড়া গড়ে ওঠে। অনুভব শুধু মাঝে মাঝে আয়াতের দিকে তাকায়, যেন নিশ্চিত হতে চায় তাকে একটু স্বস্তি দিতে পেরেছে তো। খাবার এলে আয়াতে ধীরে ধীরে খেতে শুরু করে। প্রতিটি কাটা চামচে যেন একটি করে ফিরে আসে তার স্বাভাবিকতা, ফিরে আসে হারিয়ে যাওয়া শক্তি। অনুভব নিঃশব্দে তাকিয়ে থাকে। তৃপ্তির এক সিলতে হাসি ঠোঁটের কোণে। খাওয়া দাওয়া শেষ করে তারা বাসার পথে রওনা হয়। গাড়ির ভিতরে ছায়ার মতো নেমে আসে নীরবতা, যেন শব্দেরও সেখানে প্রবেশ অধিকার নেই। আয়াত ক্লান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে গাড়ির সিটে গা এলিয়ে দেয়। গভীর নীরবতায় ডুবে থাকা তার মুখে এক ধরনের প্রশান্তি খেলে যায়। অনুভব চুপচাপে আয়াতের দিকে তাকিয়ে থাকে। গাড়ির হালকা আবছা আলোয় আয়াতের মুখটা যেন দূরের কোনো নিঃসঙ্গ চাঁদের মতো লাগে। তার কাছে নির্জন, দৃঢ় অথচ অপার মুগ্ধতায় ভরা। সে কিছু বলার চেষ্টা করেও করে না, শুধু তাকিয়ে থাকে, যেন তাকিয়ে বুঝিয়ে দিতে চাই অনুভবের নীরবতাটুকু আসলে শব্দের চেয়েও গভীর। ফারহার কেবিনের বাহিরে নিঃশব্দে বসে আছে আহান। পাশে তার মা অনিমা আর বাবা ইকবাল হাসান। কিছুদিন আগে আহান নিজে জানিয়েছিল সে একজন মেয়েকে ভালোবাসে। সে খবরে ইকবাল ও অনিমার চোখে ছিল আনন্দের ঝিলিক। ভেবেছিলেন ছেলেটা বুঝি জীবনের সঠিক পথ বেছে নিয়েছে, কিন্তু হঠাৎ করে ছেলের আচরণে এসেছে অদ্ভুত এক পরিবর্তন। আগে সে প্রাণবন্ত হাসিখুশি ছেলেটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। সারাক্ষণের চুপচাপ নির্বাক চোখে একরাশ চিন্তা। আহান এখনও কেবিনের ভিতরে যায়নি, বাহিরে বসেই যেন নিজেকে শক্ত করে নিচ্ছে। ইকবাল হাসান ও অনিমা ছেলের পাশে চুপচাপ বসে আছে, কিছু বলতেও পারছে না। গতকাল অনুভব সব কিছু খুলে বলেছিল তাদের, ফারহার শারীরিক অবস্থা, তার মানসিক চাপ, এমনকি বিয়ের প্রসঙ্গটা নিয়েও। ফারহার অবস্থার কথা শুনে ছুটে আসে তারা হাসপাতালে। কেবিনে ঢুকে দেখে ঘুমন্ত ফারহা নিস্তেজ। মুখের মায়াভরা ছায়াটুকু যেন ক্লান্তিতে স্নান। চোখের নিচে গভীর কালি, যেন বহু রাতের নির্ঘুম যন্ত্রণা জমে আছে সেখানে। এই মেয়ে তো শুধু ছেলের ভালোবাসা নয়, ইকবাল হাসান আর অনিমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল মেয়ের মতো করেই। ফারহার এই অবস্থা দেখে অনিমার অন্তরটা কেঁদে ওঠে। মায়ের মন যে মানতে চায় না এতটুকু মেয়েটার জীবনেই এত কষ্ট। বুকের ভিতর হাহাকার উঠলেও চোখের জল আড়াল করে বসে থাকেন তিনি। ইকবাল হোসেন কিছু মেডিসিনের জন্য বাহিরে যায়। আহান ফ্লোরের দিকে দৃষ্টিতে তাকিয়ে আছে। অনিমা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। আহান মায়ের স্পর্শ পেয়ে মায়ের দিকে তাকায়। অনিমা ছেলেকে বললেন, মেয়েটার সাথে এখনও নাকি তুই দেখা করিসনি? নার্স আমাকে বলল তুই গিয়ে এখন একটু দেখা করে আয়। আহান মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর উঠে কেবিনের দরজা ছেড়ে ভিতরে প্রবেশ করে। ফারহা তখনও ঘুমিয়ে রয়েছে। আহান পাশে থাকা চেয়ারটা টেনে এনে ফারহার কাছে বসে। আহান আস্তে করে ফারহার একটা হাত নিজের হাতের মুঠো চেপে ধরে। ফারহার ঘুমন্ত মুখটার দিকে তাকাই। কফি শপের দেখা ফারহা আর এখনকার ফারহার মধ্যে অনেক বেশি তফাৎ। আহানের বুক সিটে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। ফারহা একটু নড়াচড়া করতেই আহান হাত ছেড়ে দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। নিশ্চিত্র রাত, ঘড়ির কাঁটা প্রায় 10টা পেরিয়ে গেছে। দিনের ক্লান্তিতে আয়াত গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। অনুভবের কিছু জরুরি কাজ থাকায় সে গাড়ি সাইড করে রেখে সাময়িকভাবে এক জায়গায় যায়। কাজ শেষ করেই ফিরে আসে। গাড়িতে বসে দেখে আয়াত এখনও গভীর ঘুমে অচেতন। অনুভব একটু হাসল, মনে মনে বলল, গভীর ঘুমে ঘুমিয়ে আছে ঘুমকুমারী। তোর পাহারায় আমি আছি, আমি এক অতন্ত্র প্রহরী। ভাবনার মাঝে অনুভবের ফোন বেজে ওঠে। ঈশা ফোন দিয়েছে। কলটা রিসিভ করে ঈশা বলে, ভাইয়া তোমরা কই, এখনও ফিরোনি কেন? আসছি আমরা,
সবাই কি ঘুমিয়েছে বুড়ি? হ্যাঁ ভাইয়া, আম্মু শরীরটা ভালো লাগছিল না, তাই আম্মু ঘুমিয়েছে, আব্বুও ঘুমিয়েছে। তোমরা তাড়াতাড়ি আসো, অনেক তো রাত হলো। আচ্ছা আসছি, তুই মেইন ডোর খুলে রাখ। এ বলে অনুভব কল কেটে দেয়। অনুভব আয়াতকে ধরে নিজের দিকে টানে, তারপর ড্রাইভে মন দেয়। গভীর নিশীথে ধূলিকণা গুঁড়ো উড়ে বেড়াচ্ছে। অনুভবের গাড়িতে ছুটে যাচ্ছে রাতের আধারে। সে এক ম্যানশনে এসে গাড়িটা পার্ক করে নেয়। তারপর সে গাড়ি থেকে নেমে অপর পাশে যায়। ডোর খুলে নিচু হয়ে আয়াতকে ধরে। অনুভব একটু খেয়াল করলো আয়াতের নাকের উপর বাদামি রঙের তিলটা যেন জল জল করছে। অনুভব হাতে তর্জনী দিয়ে তিলটাকে একটু ছুঁয়ে দেয়। তারপর আয়াতকে পাজাকোলা করে তুলে রুমের দিকে হাঁটা দেয়। নিশির রাতের অন্ধকার কেটে গেছে অনেকক্ষণ আগে। কাক ডাকা সকালে পাখির কিসের মিছির আর জানালার পর্দা ভেদ করে সূর্যের মিষ্টি আলো আস্তে আস্তে ঘরে ঢুকে পড়েছে। রোদের এই কোমল আলো রোশনির জলক আয়াতের চোখ মুখে একটু বিরক্তিতে ব্রুজকল কুঁচকে গেল। মনে হলো ওই মিষ্টি আলো যেন তার ঘুম ভাঙাতে এসেছে। একরকম রাগ করে একটু বিক্ষুব্ধ মন নিয়ে আয়াত বিছানায় উঠে বসল। তার এলোমেলো চুলগুলো লম্বা চুল থাকার কারণে সে প্রতিদিন ঘুমানোর আগে চুলে বিনুনি করে রাখে, না হলে সকালে চুল চিরুনি করতে বেশ কষ্ট হয়। আয়াত মুখের ওপর চুলগুলো হাত দিয়ে সরিয়ে চোখ খোলে। গুম গুম চোখে চারপাশে ভালো করে পরখ করে নিজেকে তার ঘরে আবিষ্কার করে। হ্যাঁ, এটাই তারই ঘর, কিন্তু রাতে তো সে গাড়িতে ছিল। রাতের কথা মনে হতে আয়াতের সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে। গাড়ির জানালা দিয়ে ঢোকা বাতাস যখন তার চুলগুলো এলোমেলো করে দিতে ব্যস্ত, তখন অনুভব হঠাৎই তার কপালে এসে পড়া একগুচ্ছ চুল সরিয়ে কানে গুঁজে দিয়েছিল। সেই স্পর্শে যেন এক অপূর্ব অনুভূতি লুকিয়েছিল, এতটা অনির্বচনীয় শিহরণ যা গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল আয়াতের মনকে। আয়াত মনে করার চেষ্টা করে রাতের খাবার শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সে তো গাড়িতে উঠেছিল। তারপর তারপর কি হয়েছিল মনে পড়ে না কিছুই। সে তো গাড়িতেই ছিল, তবে ঘরে এলো কী করে? কে তাকে ঘরে নিয়ে আসলো? অনুভব ভাই নামটা মনে আসতে শরীরটা যেন কেঁপে ওঠে আয়াতের। লোম খাড়া হয়ে যায়, চোখে মুখে লজ্জার এক অদ্ভুত আভা ফুটে ওঠে। অনুভব ভাই তাকে নিয়ে এসেছিল এটা এক প্রকার নিশ্চিত, আর কেউ তো আনার কথাও না। অনুভবের কথা মনে হতেই একটা অস্বস্তির আবেশ ছড়িয়ে পড়ে মন জুড়ে। এখন সে সামনে যাবে কিভাবে? পারবে তো? না, সামনে গেলে তো সে নির্ঘাত লজ্জায় মরে যেতে হবে। আয়াতের ভাবনার মাঝে কেউ দরজায় নক করে। আয়াত নিজের দিকে তাকায়। রাতের পোশাকেই আছে এসে বিছানা ছেড়ে উঠে ওনা নিয়ে গায়ে চড়ায়। তারপর সে দরজা খুলে দিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে। ঈশা ভিতরে ঢুকে বলল, আপু, গুম হয়েছে তোমার? আয়াত হামি তুলে বলে, হ্যাঁ হয়েছে। রাতে তোমাদের ফিরতে এত লেট হলো কেন? আয়াত ঈশার কথাই হুঁশ ফিরে যেন। ঈশাকে বলে, কত রাতে ফিরেছে তারা? ঈশার নির্লিপ্ত কণ্ঠে বলল, 10:30 নাগাদ। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। এ বলে ঈশা নিচে চলে যায়। ঈশার কথা শুনে আয়াত ভাবনায় পড়ে যায়। তারা তো 8টার পরে রেস্টুরেন্টের থেকে খেয়ে বেরিয়েছে। বাসায় ফিরতে তো এত সময় লাগবে না। তাহলে বাকি 2 ঘন্টা তারা কোথায় ছিল? সে তো ঘুমিয়েছে, তাই আর বলতে পারলো না। আচ্ছা, ঈশা বলল তারা রাতে ফিরেছে, তার মানে সে জেগেছিল। আমাকে অনুভব ভাইয়ের কোলে দেখেছে নাকি? আয়াত গোল গোল চোখ করে তাকায়। চোখে মুখে এক ধরনের লজ্জার রেশ দেখা দিচ্ছে। ঈশা হয়তো ভাবছে এত বড় মেয়ে কিনা তার ভাইয়ের কোলে, সদ্য সেই হিটলার লোকের। ইস, আমাকে ডাকলে কি এমন ক্ষতি হতো? আয়াত আর ভাবতে পারলো না। কালকে সারাদিনে ছোটাছুটিতে শরীরটা কেমন কেমন যেন করছে। গরমের ঘামে শরীর ম্যাচম্যাচ করছে, তাই সে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় আধা ঘন্টা সময় নিয়ে শাওয়ার করে বের হয়ে আসে। জামা কাপড় মেলে দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের প্রতিবিম্ব দেখছে সে। সে ভাবছে অনুভব ভাই তো আগের মতো আর রাগ করে না, ধমকায়ও না। হয়তো আর কিছুদিন পর দুজনের পথও আলাদা হয়ে যাবে। এত যত্ন কেয়ার সব সাময়িক সময়ের মাত্র। কথাগুলো ভাবতেই আয়াতের বুকে রক্তক্ষরণ হয়। সে যদি আমায় ছাড়া ভালো থাকতে পারে তবে তাই হোক। 2 চোখ ভরে আসে তার, পানিতে চিকচিক করছে তার চোখ। আয়াত মাথায় টাওয়ালটা খুলে চুলগুলো মুছতে থাকে। হঠাৎই তার চোখ যায় আয়নার দিকে। আয়নায় অনুভবের প্রতিবিম্ব স্পর্শ। দেখতে পায় অনুভব দাঁড়িয়ে আছে। আয়াত পিছনে ফিরে তাকায়, আসলেই অনুভব দাঁড়িয়ে আছে। আয়াত একটু ছিটিয়ে যায়। অনুভব এগিয়ে এসে আয়াতের ফোনটা টেবিলের উপর রেখে দেয়, তারপর চলে যায়। আয়াত নিজেকে পরিপাটি করেই নিচে নামে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ অনেক আগেই বেরিয়ে পড়েছেন অফিসের উদ্দেশ্যে।
ইহাম শেখ কিছুদিনের মধ্যেই আবার পাড়ি জমাবেন বিদেশে। এদিকের কিছু প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই ফিরবেন বলে জানিয়েছেন। তবে এই আসা যাওয়া দূরত্ব সব কিছুই যেন ইব্রাহিম শেখের মনে এক নিঃশব্দ অভিমান রেখে যায়। ইহাম শেখ পড়াশোনার জন্য বিদেশে থাকত, সেই থেকে দেশের প্রতি তার মাঝে টান দেখেনি। মাহারা মেয়েটি যতই আমরা পাশে থাকি না কেন, বাবা যে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তবু ইহাম শেখ কেন বেশি দিন দেশে থাকেন না, এই প্রশ্নের উত্তর আজও অজানা ইব্রাহিম শেখের কাছে। তবে তিনি আর কিছু বলেন না। প্রশ্নের বদলে এখন শুধু দীর্ঘশ্বাস জমে থাকে তার চোখের কোণে। আয়াত সকালে নাস্তা করে নেয়। গতকাল হসপিটাল থেকে ফিরে এসে আর ফারহার খোঁজ নেওয়া হয়নি। আয়াতের মনটাও কেমন জানি খসখস করছে। ফারহার কিছু হলো না তো? কোনো কিছুই খবর সে পাচ্ছে না। অহমিকে শেখ আয়াতকে বসে থাকতে দেখে আয়াতের পাশে বসে আয়াতকে বলে, কিছু ভাবছিস আয়াত? কোনো কিছু নিয়ে চিন্তিত তুই? হঠাৎই আয়াত অহমিকা শেখের গায়ে মাথা রেখে ফুঁপিয়ে ওঠে। এমন আবেগপূর্ণ অবস্থায় আয়াতকে আগে কখনো দেখেনি অহমিকা শেখ। তিনি একটু চমকে ওঠেন, তবে মুহূর্তে নিজেকে সামলে নিয়ে আয়াতকে বুকে জড়িয়ে নেন। স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর আয়াত? আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে গতকালের সমস্ত ঘটনা খুলে বলে। ফারহার উপর হওয়া অত্যাচার, অবিচার সব কিছু। কথা শুনে অহমিকা শেখের চোখেও একরাশ ব্যথার ছায়া নেমে আসে। তিনি আর কিছুই বলেন না, শুধু নীরবে আয়াতকে আগলে রাখেন। আয়াত চুপচাপ তার বুকে মাথা রেখে থাকে। মায়ের স্নেহ, বাবার ছায়া সব কিছু যেন এক মুহূর্ত ওই বুকে খুঁজে পায়। তার তো মা নেই, বাবাও কাছে নেই। যদি এই মানুষগুলো না থাকতেন তাহলে হয়তো ওর অবস্থা আরও বেশি ভয়াবহ হতে পারত। অনুভব ব্ল্যাক শার্ট আর ম্যাচিং প্যান্ট পরে আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখে নেয়। চুলে জেল দিয়ে পরিপাটি সেট করে হাতের ঘড়িটা ঠিক করতে করতে নিচে নামতে থাকে। সিঁড়ির মাঝপথে সে দেখে আয়াত বসে আছে অহমিকের বুকে মাথা রেখে নীরবে নিঃচুপে। অনুভব নিচে নামতে তার পারফিউমের কড়া গ্রান ছড়িয়ে পড়ে চারপাশে। আয়াত গ্রান পেয়ে মুহূর্তের জন্য মাথা তোলে। চোখে চোখ পড়তে আয়াত মুখ লুকিয়ে ফেলল। অহমিকা শেখ ছেলের দিকে তাকিয়ে জানতে চায়, এখন বের হবি? অনুভব মাথা নেড়ে বলে, জি আম্মু। তারপর ঈশাকে ডাকে, কলেজে নামিয়ে দিবে। ভাইয়ের ডাক শুনে ঈশা ব্যাগ নিয়ে ছুটে আসে। তখনই অনুভব আয়াতের দিকে তাকিয়ে নরম গলায় বলে, তোর আজ ভার্সিটিতে যেতে হবে না। শুধু এটুকু বলে সে ঈশাকে সঙ্গে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ফারহা এখন অনেকটাই সুস্থ। ঘুম থেকে জেগে উঠেছে বেশ কিছুক্ষণ হলো। চারদিকে চোখ বুলিয়ে নেয়, কিন্তু কেবিনে কাউকে দেখতে পায় না। আয়াত ধীরে ধীরে উঠে বসে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে যায়, কিন্তু মাথাটা জিম ধরে আছে। শরীরটাও দুর্বল, এক পা এগোতেই যেন হুমড়ি খেয়ে পড়ে যেতে নিয়েছে। ঠিক তখনই একজোড়া পুরুষালী হাত আঁকড়ে ধরেছে তাকে। ফারহার চোখ মুখ বন্ধ, নিঃশ্বাসটাও দীর। আহান তার মুখের দিকে তাকিয়ে থাকে। ফারহার পাপড়ির গুলো চোখের যেন কাঁপছে। হঠাৎই আহানের হুঁশ ফিরে আসে। সে দ্রুত ফারহাকে বেডে বসিয়ে দেয়। তারপর রুক্ষ স্বরে বলে ওঠে, উঠছো কেন বেয়াদব মেয়ে? আহানের ধমক খেয়ে ফারহার মিনমিনে বলে, ওয়াশরুমে যাব, আন্টিকে একটু ডেকে দিন। আহান ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, আমি হেল্প করছি। এই বলে ফারহাকে ধরতে নেবে তার আগেই ফারহা বলে, আপনার করা লাগবে না, আপনি আন্টিকে ডাকুন। আমায় রাগিও না তো মেয়ে, চুপচাপ আমি যা বলছি তা শোনো। তোমার আন্টি একটু বাইরে গেছে। এই বলে আহান ফারহাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। ফারহা নিজেকে শূন্য আবিষ্কার করে চোখ মুখ খিচে ফেলে। আহান ওয়াশরুমের ভিতর ফারহাকে নামিয়ে দেয়। তারপর সে সোজা দরজা একটু চাপিয়ে দিয়ে বেরিয়ে দরজার কাছে উল্টো মুখ করে দাঁড়িয়ে থাকে। 5 মিনিট পর দরজা খোলার শব্দে আহান পিছনে ফিরে তাকায়। তারপর ফারহাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয়। এরই মাঝে অনিমা খাবারের বক্স নিয়ে চলে আসে। আহান মাকে দেখে আর কোনো দিকে না তাকিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। অনিমা বক্সগুলো থেকে খাবার বের করে। তিনি মূলত বাসায় গিয়েছিল। বাহিরের খাবার আনহেলদি, তাই বাসা থেকে রান্না করে এনেছেন। অনিমা 1 প্লেট ভাত এনে ফারহার সামনে বসে। ফারহা মাথা নিচু করে আছে। অনিমা ভাত মাখিয়ে 1 লোকমা ভাত নিয়ে ফারহাকে বলে, দেখি মা, তাড়াতাড়ি খাও তো, ওষুধ খেতে হবে, খাবারটা শেষ করো তো। অনিমার নরম স্বরে ফারহা অবাক হয়ে যায়। এই মানুষটা তার অপরিচিত, তবুও কেমন তাকে যেন আপন করে নিয়েছে। পৃথিবীতে কি এমন মানুষ আছে যারা এক দেখাতে হৃদয়ে জায়গা করে নেয়? সেটাই মানুষটাকে না দেখলে জানতই না হয়তো বা। অনিমা ভাতের লোকমাটুকু ফারহার মুখে দেয়।
ফারহা চোখ ভরে আসে, হিচকি উঠে আসে, গলায় খাবারগুলো আটকে যায়। অনিমা দ্রুত এক গ্লাস পানি এনে দেয়। ফারহা ডক ডক করে পানি খেয়ে নেয়। অনিমা পিঠে হাত বুলিয়ে দেয়। ফারহার চোখে মুখে পানি উপচে পড়ে। অশ্রুসিক্ত নয়নে তাকায়। অনিমা তা দেখে বলে, কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছে আন্টি। মাকে হারিয়েছে অনেক বছর আগে। কেউ আমায় কখনো এভাবে খাইয়ে দেয়নি। ফারহার সরল কথা শুনে অনিমার চোখেও পানি দেখা যায়। তিনি বাম হাত দিয়ে ফারহার চোখের পানি মুছে দিয়ে বলে, আমিও তো তোমার মায়েরই মতো। আমি যেমন আহানের মা, আজ থেকে আমি তোমারও মা, বুঝছ? ফারহা কথাগুলো শুনে মাথা নাড়ল। অনিমা বলল, এবার তাড়াতাড়ি করে খেয়ে নাও তো মা, লেট হয়ে যাচ্ছে। সময় মতো ওষুধ না খেলে তো সুস্থ হবে না। ফারহা বিনা বাক্যে খাবারটুকু খেয়ে নেয়। তারপর ওষুধ খেয়ে বেডে হেলান দিয়ে থাকে। বিকেলের দিকে ডক্টর জানায় পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারবেন। বিকেলে আহান হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করে ফারহাকে নিয়ে বাসায় চলে আসে। অনুভব গাজীপুরের অফিসে এসেছে জরুরি কিছু কাজের জন্য। অফিসে ঢুকে সে নিজের কেবিনে গিয়ে ফাইলের ভিতর একের পর এক কাগজ ঘাঁটতে থাকে। নতুন একটি শিপমেন্ট নিয়ে বড়সড় বিনিয়োগ করেছে সম্প্রতি। মূলত সেটা জাফর খানকে কাবু করার জন্য। কিছু পেতে হলে অবশ্যই কিছু ব্যয় করতে হবে, তাই সব কিছু নিখুঁতভাবে নিশ্চিত করা জরুরি। আত্মবিশ্বাসের সাথে সে এই অফিসের দায়িত্ব নিয়েছে। প্রতিটি পদক্ষেপে রয়েছে তার পরিকল্পনার ছাপ। তবুও ভিতর কোথাও একটা প্রশ্ন খসখস করছে যে কাজের জন্য এই গাজীপুরের মাটিতে পা রেখেছে, সেটা আদৌ সম্পন্ন করতে পারবে তো? গতদিনে তাড়াহুড়ো কিছু গুরুত্বপূর্ণ কাজ পেলে গিয়েছিল সে। আজকের মূল উদ্দেশ্যটাই যেন ছিল কাজগুলো উদ্ধার করা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কাঙ্ক্ষিত কাগজটি খুঁজে পায় অনুভব। যেন এক চাপা উত্তেজনার অবসান হয়। তার চোখে মুখে স্বস্তির ছাপ। নিঃশ্বাস ফেলে সে নিজেকে মনের ভার কিছুটা লাঘব করে। বিকেলের দিকে ঈশা কোচিং শেষ করে তার বান্ধবীদের সাথে ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। ফুচকা খাওয়ার মাঝেই পাশের দোকানে দেখতে পাই রুবায়েত সেদিনের মেয়েটাকে নিয়ে ফুচকা খেতে এসেছে। রুবায়েত মূলত কিছু কেনাকাটা করার জন্যই তিথিকে সাথে নিয়ে এসেছে। রুবায়েত তিথির জন্য 1 প্লেট ফুচকা অর্ডার দিয়ে ঈশার দিকে এগিয়ে আসে। ঈশা সেটা দেখে চোখ ফিরিয়ে নেয়। রুবায়েত ঈশাকে দেখে বলে, ঈশা তুই এখানে? ঈশা রুবায়েতের কথা শুনে বলল, বান্ধবীদের সাথে ফুচকা খেতে এসেছিলাম। তুমি বুঝি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ফুচকা খেতে এসেছ? ঈশার কথা শুনে রুবায়েত একটু বাঁকা হাসল। তারপর বলল, হ্যাঁ, ওকে নিয়ে আসলাম। তারপর বলতো, আমাদের দুজনকে একসাথে কেমন লাগে? এই কথা শুনে ঈশা একটু ফুঁসে উঠল, তবে সেটা প্রকাশ করলো না। চোখ মুখ যেন লালচে হয়ে যায় তার। নাকের পাটা ফুলিয়ে বলল, জঘন্য লাগছে। তারপর কোনো কিছু না বলে চলে যায়। যেতে যেতে বলে, ফুচকাওয়ালা মামার বিলটা দেওয়ার জন্য। রুবায়েত হাসি মুখে গুনগুন করে বলে, এ মনের রেডিও, যদি হঠাৎ কেউ চালায় ঘরেতে, ঘুমিয়ে আর কে থাকা যায়। বিকেলের দিকে অনুভব বাসায় ফিরে আসে। কলিং বেল বাজতে রহিমা খালা দরজাটা খুলে দেয়। রহিমা খালাকে দেখে অনুভব বলল, আমাকে 1 গ্লাস পানি দাও তো খালা। রহিমা চটজলদি কিচেনে চলে যায়। অনুভব ড্রয়িং রুমে এসে দেখতে পায় সোফায় বসা অহমিকা শেখ ও ইব্রাহিম শেখকে। ইব্রাহিম ছেলেকে দেখে, তোমার অফিসের কি খবর? সব কিছু ঠিকঠাক? অনুভব নির্লিপ্ত কণ্ঠে বলল যে হ্যাঁ, সব ঠিকঠাক। রহিমা পানি এনে অনুভবকে দিল। অনুভব নিমেষেই পানিটা খেয়ে উপরে চলে যায়। যাওয়ার আগে একবার আয়াতকে রুমের দিকে চোখ বোলায়। কি মনে করে যেন সে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে, কিন্তু আয়াতকে কোথাও পায় না। হয়তোবা বেলকনিতে আছে। সে অফিসের ব্যাগ থেকে একটা চকলেটের বক্স বের করে টেবিলে রাখে, আর সাথে ছোট্ট চিরকুট। তারপরে সে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত কিছুক্ষণ পরে রুমে এসে তার চোখ যায় টেবিলের উপরে। চকলেট বক্স আর চিরকুট দেখে এগিয়ে যায়। সে মনে মনে বলে, এগুলো আবার কে রেখে গেল? তারপর চিরকুটটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে লাভ বার্ড। আয়াত লেখাটার আগাগোড়া কিছুই বুঝল না। সে চিরকুটটা উল্টিয়ে পাল্টিয়ে দেখল, কিন্তু আর কোনো কিছুই লেখা পেল না। কেটে গিয়েছে 7 দিন। ফারহা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আহানের সাথে এই কয়দিন তার কথা হয়নি। আহান সকালে উঠে অফিসে যায়, আবার রাত করে ফেরে, যার জন্য তাদের দেখা খানিকটা হলেও ঠিকমতো কথা হয় না। বলতে গেলে এই বাড়িতে যে ফারহা নামক একটা মেয়ে আছে, সেটা হয়তো আহান বলেই বসেছে। ফারহার আচরণেও পরিবর্তন এসেছে। সেও আহান আসলে সামনে যায় না। সারাদিন অনিমার সাথে গল্প করে কেটে যায়। রাতে আহান ঘরে ফিরলেও চুপটি মেরে শুয়ে থাকে।
এক বিছানায় দুজন মানুষ, অথচ তাদের মধ্যে দূরত্ব যেন হাজার হাজার মাইলের। ফারহার শরীরটা কেমন গরম গরম লাগছিল। বেলা বাড়ার সাথে সাথে শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে যেন। সে কোনো রকমে একটু খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। শরীরটা তার কাঁপুনি দিচ্ছে। এই গরমের মাঝেও তার শীত করছে। সে একটা কাঁথা নিতে পুরো শরীর ডেকে নিয়ে গুটিসুটি মেরেই শুয়ে রয়। আহান, অনুভব, রুবাইদ বেরিয়েছে মূলত আহানের মন মানসিকতাটা ঠিক করার জন্য। তৌফিকের সিফাতকেও বলা হয়েছে। তারা সবাই এসেছে একটা নির্জন খোলামেলা জায়গায়। 5 বন্ধু একসঙ্গে তারা খোলা আকাশের নিচে বসে আছে। অনুভব আহানকে বলে, মেয়েটার কি খবর, সব ঠিকঠাক তো? আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। সিফাত বলল, ভাবির সাথে কবে দেখা করাবি? আহান সিফাতের কথায় কিছু বলল না। কি বলবে সে? বলার মতো কিছুই যে নাই তার এই মুহূর্তে। তৌফিক অনুভবকে বলল, আমি বিয়ে করেছি, আহান করেছে, রুবাইদ আর সিফাতও নাকি দেরিতে করবে। তুই কবে করবি? এবার কিন্তু তোরই সিরিয়াল। তৌফিকের সবাই সায় দিলেও রুবাইদ হাসল একটু। মনে মনে বলল, সে তো অনেক আগেই করেছে। অনুভবের থেকে উত্তর না পেয়ে সিফাত দাঁত কেলিয়ে বলল, এখন হয়তো বিয়ে করবে না। অনুভবের তো 2টা বোন আছে, আগে বোনদের বিদায় করবে। বড় ভাই হয়ে একটা দায়িত্ব আছে না? আর সিফাতের কথা শেষ হওয়ার আগে অনুভব রুক্ষ কণ্ঠে বলল, আই অ্যাম ম্যারিড। অনুভবের মুখ থেকে উচ্চারিত সেই ক্ষুদ্র বাক্যটি যেন নিস্তব্ধ আকাশে হঠাৎই বাজ পড়ার মতো। রুবাইদ ব্যতীত সকলের দৃষ্টি বিস্ময়ে বিস্ফোরিত। চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে এসে দাঁড়ায়। 3 জোড়া বিস্ময় বিদুর দৃষ্টি। অনুভবের বলা কথাটিকে ঘিরে যেন নিঃশব্দে উকি দেয় হাজার অদৃশ্য প্রশ্ন। এক অজানা উত্তরের খোঁজে। সকলের মুখ যেন হা হয়ে যায়। সকলেই তার দিকে চেয়ে থাকতে দেখে অনুভব খানিকটা বিরক্ত হয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? আমার কি নতুন রূপ বেরিয়েছে নাকি? সিফাত অবিশ্বাস ভরা চোখে চেয়ে বলল, ভাই, কেউ আমার হাতে একটা সিমটি কাটতো। আমি কি সত্যি দিনে দুপুরে স্বপ্ন দেখছি? তার কথা শেষ হওয়ার আগেই রুবায়েত হেসে বলল, সিমটি নয়, এখন যদি আমার একটা থাপ্পড় গালে পড়ে তখন বুঝবি স্বপ্ন নাকি বাস্তব। তৌফিক ততক্ষণে থমকে গিয়ে বিস্ময়ে চিৎকার করে উঠল, তুই বিয়ে করলি? কিভাবে? কবে? ভাই, আমরা তো কিছুই জানি না। তারপর সাথে সাথে আহানের দিকে ঘুরে বলল, এ আহান, তুই কিছু বল, সত্যি কি অনুভব বিয়ে করেছে? আহান তখন অনুভবের কথায় এমন স্তব্ধ যে মুখ থেকে একটা শব্দ বেরোচ্ছে না। নিজের প্রিয় বন্ধুর এই বিশাল জীবনের সত্যটা যেন বিশ্বাসই করতে পারছে না সে। বিদেশে এত বছর একসাথে থেকেও এমন একটা ঘটনা সে কিছুই জানে না। তৌফিক আরও হতবাক হয়ে বলল, এই তুই চুপ কেন? কোথায় হারালি? তুইও কি জানিস না? আহান নিরুত্তর। ওর মুখ দেখে সহজে বোঝা যায় সেও কিছু জানে না। রুবাইদ ঠোঁট চেপে হেসে ফেললে। অনুভব ক্ষুব্ধ হয়ে বলল, হাসছিস কেন ইডিয়েট? কিছু না, এমনিতেই। রুবাইদ চোখের কোণে দুষ্টমি ছায়া লুকিয়ে রাখে। তোর বউটা কে অনুভব? আমরা কি তাকে চিনি? নামটা কি? কোথাকার মেয়ে? পরিচয় করিয়ে দিবি কবে? তৌফিকের প্রশ্নে আবার সিফাতও কৌতূহলী হয়ে ওঠে। উত্তরে কিছু না বলে অনুভব বিরক্তি ভরে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ওদের থেকে একটু দূরে গিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করলো। জ্বালিয়ে টান দিল। ওর আচরণে সিফাত ফিসফিস করে বলল, ও হঠাৎ চলে গেল কেন? রুবায়েত এক সিলতে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোদের এত প্রশ্নের জন্যই। ও এখন এই বিয়েটাকে মেনে নিতে পারেনি। সম্ভবত খুব শীঘ্রই তাদের ডিভোর্স হয়ে যাবে। এই মুহূর্তে নীরবতা নেমে এলো তাদের মাঝে। আহার নিচু গলায় বলল, আচ্ছা, মেয়েটার নাম কি? রুবায়েত একটু থেমে গলা নামিয়ে নির্লিপ্ত স্বরে উচ্চারণ করল, আয়াত। নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথেই যেন সময় এক মুহূর্তের জন্যই থমকে দাঁড়ালো। সকলেই হতবাক, কিন্তু আহান যেন একেবারে স্তব্ধ। বিদেশে থাকাকালীন অনুভবের ফোনে প্রায় স্ক্রিনে সে দেখত এ লাভবার্ড নামে একটুখানি লেখা। তখন ব্যাপারটা ওর মাথায় ঢোকেনি, কিন্তু এখন সব কিছু পরিষ্কার। দুপুরের দিকে পারহার গায়ের উত্তাপ যেন আরও বেড়ে যায়। অনিমা দুপুরের খাওয়ার জন্য রুমে এলে দেখে পারহা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। অনিমা পারহাকে ডাকলে পারহা সাড়া পায় না। অনিমা কাঁথাটা সরিয়ে দেখে পারহা কেমন জানি করছে। অনিমা কপালে হাত দিতেই যেন চমকে যায়। শরীর জ্বরে যেন পড়ে যাচ্ছে। ইকবাল হোসেনও বাসায় নেই। তিনি দ্রুত হাতটা সরিয়ে নেয়। অনিমা বেরিয়ে আর সাথে করে এক বাটি পানি নিয়ে শুকনো কাপড় নিয়ে আসে। তিনি আহানকে দ্রুত ফোন লাগায়। 3-4 বার রিং হওয়ার পরে আহান ফোনটা তোলে। অনিমা উদ্বিগ্ন কণ্ঠে বলে, মেয়েটার গায়ে প্রচুর জ্বর এসেছে, তুই তাড়াতাড়ি একটা ডক্টর নিয়ে বাসায় আয়।
মায়ের কথা শুনে আহান অনুভবের কাছ থেকে বিদায় নিয়ে বাসার জন্য রওনা দেয়। ফারহার অসুস্থতার কথা বুকের ভিতর যেমন জ্বলন হচ্ছে তার, এই তো একটু সুস্থ হলো, তার মধ্যে আবারও জ্বর এলো। আহান চোখ দুটো বন্ধ করে নেয়। বাবা মা হারা মেয়েটার দুঃখের যেন কোনো শেষ নেই। আহান না হয় ফারহার উপর রাগ চেপে রেখেছে, তাই বলে কি সে মানুষ নয়? যতই রাগ হোক, ফারহা তো তার ভালোবাসার মানুষ। 20 মিনিটের মাথায় আহান রক্ত নিয়ে বাসায় ফিরেছে। রুমে ঢুকে ফারহার মুখটা দেখে আহানের বুকটা ধক করে ওঠে। ডক্টর জ্বর মেপে কিছু ওষুধ লিখে দেয়, কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিতে বলে। ডক্টর চলে গেলে আহান খাবার আনতে বলে। অনিমা ভাত আর পানি টি টেবিলে রেখে দেয়। অনিমা খাইয়ে দিতে চাইলে আহান বলে, তুমি বরং খেয়ে নাও মা, আমি এই দিকটা সামলাচ্ছি, তোমারও তো ওষুধ আছে। অনিমা যেন আহানের কথা খুশি হয়ে গেল। তিনি এই কয়েকদিন খেয়াল করেছিল আহান মেয়েটার সাথে কথা বলে না, সব সময় এড়িয়ে চলে। সকালবেলা বের হয়ে যায় এবং রাতে করে বাসায় ফিরে, তাই তিনি রুম থেকে বের হয়ে গেলেন। আহান এক পলক ফারহার দিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। হাত মুখ ভালো করে পরিষ্কার করে এসে ফারহাকে ডাকতে থাকে। জ্বরের করে ফারহা কী যেন সব বিড়বিড় করছে। আহান কান খাড়া করে বোঝার চেষ্টা করল। ফারহা স্পষ্টভাবে বলছে, আমায় কেন ছেড়ে গেলে বাবা মা? আমায় কেন তোমরা নিয়ে গেলে না? আমার অনেক কষ্ট হয়, কেন আমাকে একা করে গেলে? যাকে ভালোবাসলাম সেও তো আমায় ভুল বুঝে, আমাকে ঠক প্রতারক ভাবে। মা, আমায় নিয়ে যাও তোমরা, আমার যে এই দুনিয়ায় আর কেউ নেই। ফারহার কথাগুলো শুনে আহানের অনেক খারাপ লাগে। মেয়েটা তো জীবনে কম কিছু সহ্য করেনি, কিন্তু ফারহা তো তাকে একটাবার বলতে পারত। আহানের চোখগুলো লাল হয়ে যায় যেন। ফারহার চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়লে আহান সযত্নে তা মুছে দেয়। ফারহাকে শক্ত করে নিজের কাছে টেনে পিষপিষিয়ে বলে, আর তোমাকে কষ্ট পেতে দিব না, তবে এত সহজে তোমাকে ক্ষমা করব না। তারপর আহান ফারহাকে আদা সোজা করে বসিয়ে দেয়। ফারহা নিপু নিপু চোখে আহানকে দেখে। আহান ভাত মাখিয়ে ফারহাকে খাইয়ে দেয়। কয়েক লোকমা খেয়ে আর খেতে পারে না। খাওয়া শেষে ওষুধ খাইয়ে দিয়ে ফারহাকে শুইয়ে দেয়। আয়াত আর অনুভবের সম্পর্কটা যেন আটকে গেছে একটা কাগজের অদৃশ্য গিরিখাতে, যার না আছে কুল, না আছে কোনো কিনারা। সময়ের সাথে সাথে সেই সম্পর্কটাই যেন আয়াতের কাছে বিষাক্ত হয়ে উঠেছে। সে পারছে না অনুভবকে বলতে, আবার পারছে না এই টানাপোড়েন থেকে মুক্তি পেতে। আয়াত তো কখনো মুক্তি চাইতো না, সে চেয়েছিল অনুভবকে আঁকড়ে ধরতে, ভালোবেসে যেতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানতে হয়েছে তাকে। তার জীবনের প্রথম প্রেমিক পুরুষ সে, কিন্তু তার প্রেমিক পুরুষটার হবে না। ইতিমধ্যে ইহাম শেখ ডিভোর্সের কাগজপত্র প্রায় রেডি করে ফেলেছেন। কয়েকদিনের ভিতর হয়তো অনুভব মুক্ত হয়ে যাবে। আয়াত নিজের ঘরে আনমনে বসে সব কথাগুলো ভেবে যাচ্ছে। ঈশা এসে আয়াতের দিকে তাকিয়ে ডাক দেয়। আয়াত ডাক শুনে তাকায় ঈশার দিকে। ঈশা এসে আয়াতকে বলে, আপু তুমি এখনও বসে আছো কেন? রেডি হবা না? রিসেপশন পার্টিতে যাবে না? আব্বু বলেছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আজ ইব্রাহিম শেখের বিজনেস পার্টনারের ছেলের বিয়ের রিসেপশন আছে, সেই হিসেবে শেখ পরিবারের সবাইকে ইনভাইট করা হয়েছে, কিন্তু ফারহা যেতে নারাজ সেখানে। কোলাহলের চেয়ে একাকিত্ব যেন আয়াতের অনেক বেশি ভালো লাগে আজকাল। আয়াত ঈশাকে বলল, আমার যেতে ইচ্ছে করে না ইস্যু, তুই বড় আম্মুকে বল আমি যাব না, আমি কিছু শুনতে চাই না, তুমি আমাদের সাথে যাবে মানে যাবে, উঠো তো, এখন সে কখন থেকে এভাবে বসে আসো। ঈশা এক প্রকার টেনে আয়াতকে বসা থেকে উঠায়। ইস্যু তোরা যা, আমার বাহিরের কোলাহল ভালো লাগে না। ঈশা দৌড়ে অহমিকা শেখকে ডেকে এনে বলে, দেখো আম্মু, আপু নাকি যাবে না, আপু না গেলে কিন্তু আমিও যাব না বলে দিলাম। এ বলে ঈশা মুখ ফুলালো। বড় আম্মু তুমি একে একটু বোঝাও না, চল আমাদের সাথে, ভালো লাগবে। আমি আর না শুনতে চাই না, তাড়াতাড়ি রেডি হয়ে নে বলে অহমিকা শেখ চলে যায়। কিন্তু বড় আম্মু বলেছে তাড়াতাড়ি রেডি হতে, চলো তোমাকে আজ আমি সুন্দর করে সাজাবো। আয়াত বেচারি আর উপায় না পেয়ে হার মেনে নেয়। ঈশা আয়াতকে সুন্দর করে সাজিয়ে দেয়। আয়াত ও ঈশা ম্যাচিং ড্রেস পরে, দুজনেই গোল্ডেন কালার গাউন পরেছে। আয়াতের ভারী মেকআপ পছন্দ নয়, তাই হালকা সাজ আর একটু লিপস্টিক দিয়ে দেয়। চোখে কাজল, ব্যাস অতটুকুই আয়াতের জন্য যথেষ্ট। ঈশা আয়াতকে দেখে বলে, আপু তোমাকে যা লাগছে না, পার্টির সবাই তোমার দিকেই তাকিয়ে থাকবে। আয়াত আনমনেই বলল, যার দেখা উচিত সেই তো দেখবে না। ঈশা আয়াতের কথা বুঝতে না পেরে বলল, তুমি কিছু বললে? আয়াত যেন হক চকিয়ে যায়, নিজেকে স্বাভাবিক করে বলে, কই না তো।
তারপর তারা দুজনেই রেডি হয়ে নিচে নিয়ে আসে। ইব্রাহিম শেখ আয়াত আর ঈশাকে দেখে বলল, আমার দুই মেয়েকে তো অনেক সুন্দর লাগছে। ঈশা বাবার কথা শুনে বলল, আপুকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। আমার দুই মাকেই ভালো লাগছে। এখন বের হও, লেট হয়ে যাচ্ছে। তাহারা বাইরে এসে দেখতে পায় অনুভব গাড়ির কাছে দাঁড়িয়ে। সে একটা সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছে। বাতাসে ছড়িয়ে আসছে সেই সুঘ্রাণ। অনুভবকে দেখে আয়াত মনে মনে বলে, সব কিছুতেই আপনাকে সুন্দর লাগে। পার্কিং এরিয়ায় দুটো প্রাইভেট কার রয়েছে। একটাতে ইব্রাহিম শেখ যাবেন, আরেকটাতে অনুভবেরা। ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ আগেই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অনুভব এক পলক আয়াতকে দেখল, তারপর বলল, এখানে থাকার ইচ্ছে আছে? ঈশা তাড়াতাড়ি করে পিছনে গিয়ে বসে পড়ে। আয়াত ঈশার কাছে বসতে চাইলে অনুভব ধমকে ওঠে, তুই কই যাচ্ছিস? আয়াত মিনমিনিয়ে বলে, ঈশার কাছে যাচ্ছি। অনুভব একটু ভারী কি কণ্ঠে বলল, সামনে বস। এই বলে অনুভব ড্রাইভিং সিটে বসে পড়ে। আয়াতও আর উপায় না পেয়ে সামনের সিটে বসে পড়ে। অনুভব আয়াতকে বলে, ঠোঁটে কী লাগিয়েছিস? লিপস্টিক। ডিসগাস্টিং। সন্ধ্যে 7টার দিকে তারা পার্টিতে পৌঁছে যায়। ইব্রাহিম শেখকে দেখে আজাদ সাহেব এগিয়ে এসে সবার সাথে কুশল বিনিময় করেন। আয়াত চুপচাপে একটা চেয়ারে বসে আছে। ঈশার ছবি তুলছে বিভিন্ন অ্যাঙ্গেলে। অহমিকা শেখ সবার সাথে পরিচিত হচ্ছেন। অনুভব একটু দূরে দাঁড়িয়ে আছে আর বারবার আয়াতের দিকে তাকাচ্ছে। আয়াতকে একা বসা দেখে একটা ছেলে এগিয়ে আসে। আয়াতের কাছাকাছি এসে ছেলেটি বলল, আয়াত তুমি এখানে? আয়াত অন্য কারো মুখে নিজের নাম শুনে মাথা উঁচু করে তাকায়। দেখতে পায় তাসবির তার সামনে দাঁড়িয়ে আছে। আয়াতও ভীষণ অবাক হয়ে যায়। তাসবির বলল, তুমি এখানে? আয়াত বলল, আমার ফ্যামিলির সঙ্গে এসেছি। তাসবিরকে টুকটাক কিছু জিজ্ঞেস করে। হাসি মুখে তার উত্তর দেয়। আয়াতের সাথে একটা ছেলেকে দেখে অনুভবের মাথায় যেন আগুন লেগে যায়। ফুসফুস করে নিঃশ্বাস নিয়ে অনুভব আয়াতের দিকে এগিয়ে আসে। কোনো দিকে না তাকিয়ে আয়াতের হাতটা টান মেরে ধরে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎই টেনে ধরা আয়াত হুমড়ি খেয়ে পড়তে নেয়, কিন্তু অনুভব তার আগে আয়াতকে দু হাতে আগলে নেয়। কোনো দিকে না তাকিয়ে আয়াতকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। আয়াত বলে ওঠে, কি হচ্ছে? ছাড়ুন আমাকে, লাগছে তো আমার হাতে। অনুভব যেন রক্তচক্ষু নিয়ে আয়াতের দিকে তাকায়। আয়াত অনুভবের চোখ দুটো দেখে ভয়ে ডোক গেলে। অনুভব আয়াতকে গাড়িতে ঢুকিয়ে ডোর লক করে দেয়। তারপর সেও গাড়িতে উঠে বসে। গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়। তারপর ফুল স্পিডে গাড়ি চালায়। এত জোরে গাড়ি চলছে দেখে আয়াত বলে, কি করছেন আপনি? এভাবে কেন গাড়ি চালাচ্ছেন? অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, থামুন প্লিজ। আয়াতের কথা অনুভবের কর্ণপাত হতে সে গাড়ি ব্রেক কষে। আচানক গাড়ি ব্রেক কষায় আয়াত নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না। সামনের দিকে সে ঝুঁকে যায়। চাকার ঘর্ষণে চারদিকে ধুলো ওড়ে। আয়াত কোনো কিছু বোঝার আগেই অনুভব এক হাত দিয়ে আয়াতের দু হাত পেছন থেকে চেপে ধরে। আরেক হাত দিয়ে আয়াতের চিবুক ধরে নিজের শুষ্ক ঠোঁট দিয়ে আয়াতের ঠোঁট জোড়ায় বসিয়ে দেয়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার মৌসুম। এটা গল্পের 4র্থ অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।